আজকের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে সমাস নিয়ে। তো এখানে এই সমাস দেখা যাচ্ছে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমরা সব ক্লাসে আমরা সমাস পাচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সমাজটা বুঝে উঠতে পারছি না আসলে সমাজটা কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা বেসিক থেকে সমাজটা শিখে নেব, যাতে আজকের পর থেকে আর কোনোদিন সমাজ তোমরা না ভুলো। ওকে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে সমাস। ওকে, চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা এখন জেনে নিব যে সমাস আসলে কাকে বলে এবং সমাসটা কোথা থেকে এসেছে এবং সমাসের কাজটা কি। ওকে, তো এখানে সমাসের বেসিক যে বিষয়টা সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত, সমাস কোন তত্ত্বে আলোচিত হয়, সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয় বা সমাসটা আলোচিত হয় কোথায়। তো এই সমাসটা আলোচিত হয় আমাদের শব্দ তত্ত্বে। এখন পরীক্ষা আসতে দেখা গিয়েছে যে সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়, যেমন হতে পারে শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব, অনেক কিছু হতে পারে। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, এখানে শব্দ নিয়ে যত খেলে। ওকে, তো এরপরে চলে আসি আমরা সমাস শব্দটি কোন ভাষার শব্দ, আসলে এই সমাসটা এসেছে কোথা থেকে সেটা আমাদের একটু জানতে হবে। তো এই সমাসটা এসেছে আমাদের কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা, অর্থাৎ তৎসম ভাষা থেকে এসেছে। তৎসম বা সংস্কৃত, সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা থেকে আমাদের এই সমাসের উদ্ভব। এবং এরপর দেখে নিই যে সমাসটা বিশ্লেষণ করলে আমরা কি কি পাই, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো এখানে। তো এখানে আমরা যদি সমাসটাকে ভাঙি তাহলে প্রথমত কি পাবো? সম যোগ অস যোগ অ, অর্থাৎ এখানে আমরা একটা সাইন দেখতে পেরেছি, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে কৃৎ প্রত্যয় সাইন। ওকে, তো এটা কেমন ধরনের শব্দ? এটা হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এখন প্রশ্নে যদি বলা হয় যে সমাস কেমন ধরনের শব্দ, তাহলে বা সমাসকে ভাঙলে আমরা কি পাই, পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, তো আমরা কি পাবো? সম যোগ অস যোগ অ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে কি? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এরপরে কি দিয়ে আছে? সমাস কাকে বলে। এখন আমরা যে সমাসটা পড়ছি, সমাস কাকে বলে এটা আমাদের জানতে হবে না? তো আসো আমরা একটু জেনে নিই যে সমাস কাকে বলে। অর্থ সম্বন্ধ আছে এরূপ একাধিক পদের এক পদে পরিণতকে বলা হয় কি? সমাস। অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো পদ থাকবে, সেগুলোকে একটা পদে কি রূপান্তর করতে হবে। এবং কি বলা হয়েছে? অর্থ সম্বন্ধ আছে, অর্থাৎ এটার অর্থ থাকা লাগবে। যদি অর্থ না থাকে তাহলে আমাদের সমাস হবে না। তো প্রথমে কি বলা হয়েছে? অর্থ সম্বন্ধ আছে এরূপ একাধিক পদ, মানে একের অধিক পদ নিয়ে কি হবে? আমাদের সমাসটা গঠিত হবে এবং যুক্ত হয়ে একটি পদে পরিণত করবে। এই যে এই প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলবো? সমাস বলবো। ওকে, তো এরপরে দেখে নিন যে সমাসের মিলন হয় কিসের? সমাসের মিলন হয় কিসের? তো আমাদের সমাসে মিলন হয়, পদের মিলন হয়, এটা আমাদের জেনে রাখতে হবে যে সমাসে মিলন হয় পদের মিলন। তাহলে সমাসে কিসের মিলন হয়? পদের মিলন। আচ্ছা, এরপরে দেখিনি আমরা একটা জিনিস যে অর্থ সম্বন্ধ নাই, অর্থাৎ যে পদের অর্থ নাই সেটার কখনো সমাস হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এখানে যদি শব্দের পদের যদি অর্থ থাকে তাহলে ওয়েলকাম, অর্থাৎ এটা সমাস হবে। আর যদি এখানে আমাদের দেখি যে শব্দের মধ্যে অর্থের প্রাধান্য পাচ্ছে না বা অর্থ নাই, তাহলে পদের মধ্যে যদি অর্থের প্রাধান্য পায় বা অর্থ না বোঝায়, এটার অর্থ না থাকে, তাহলে এটা আমাদের সমাস হবে না। মূল কথা এখানে আমাদের কি হবে? অর্থ সম্বন্ধ থাকতে হবে, অর্থাৎ পদের কি থাকতে হবে? পদের অর্থ থাকতে হবে। পদের প্রত্যেকটা পদের কি থাকতে হবে? আমাদের অর্থ থাকতে হবে, অর্থ থাকতে হবে, অর্থ থাকতে হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তীতে পরীক্ষায় যাবার আগ মুহূর্তে একটু দেখে যেতে পারো। এরপরে চলে যাই আমরা সন্ধিতে কিসের মিলন হয়। একটু আগে আমরা পড়লাম যে সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় পদের মিলন।
এবং সন্ধিতে মিলন হয় আমাদের এখানে কি ধ্বনির মিলন, এখানে খেলা হয় ধ্বনি নিয়ে, আর সমাসে খেলা হয় কিসে নিয়ে, পদকে নিয়ে খেলাধুলা করা হয়, আর এখানে কাকে নিয়ে, এখানে ধ্বনিকে নিয়ে খেলাধুলা করা হয়। এবং চলে আসি পরবর্তীতে, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2017-18 সেশনে এটা আসতে থাকে, 17-18-তে এই প্রশ্নটা এসেছিল যে সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ কি। তাহলে সমাস শব্দের অর্থ কি, এটা হচ্ছে আমাদের সংক্ষেপণ। জেনে রাখতে হবে যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, অনেকগুলো পদ থাকবে এক পদে পরিণত করবে, তাহলে সংক্ষেপণ। ওকে, এরপরে চলে আসি আমরা, সমাসের উপাদান কয়টি? পরীক্ষা আসতে পারে যে সমাসের উপাদান কয়টি, সমাসের জ্ঞান কয়টা, সমাসের অংশ কয়টা, সমাসের প্রতীতি কোনটা। অর্থাৎ আমাদের অনেকভাবে প্রশ্ন করতে পারে এখানে। তো আমাদের উপাদান বলতে পারে জ্ঞান, বলতে পারে প্রতীতি। অনেকে আমরা প্রতীতি যদি দেখি তাহলে আমরা ঘাবড়ে যাই, আসলে এটা কি বলেছে প্রশ্নে, যে প্রতীতিটা আবার কি? প্রতীতি মানে হচ্ছে অংশ। প্রতীতি মানে কি? প্রতীতি মানে হচ্ছে অংশ, অংশ বুঝাচ্ছে। প্রতীতি মানে অংশ। এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা হচ্ছে সমার্থক শব্দ। অংশ, প্রতীতি, জ্ঞান, উপাদান সবগুলো এক ধরনের শব্দ, সমার্থক শব্দ। তাহলে আমাদের অনেক ভাবে প্রশ্ন করতে পারে। তো যেভাবেই পরীক্ষায় আসুক না কেন আমরা যাতে পারি, সমাজ থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা জানি যাতে করে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে পারি। ওকে, এরপর দেখে নিই আমরা, তাহলে এখানে সমাসের অংশ হচ্ছে 5টি। সমাসের অংশ কয়টা? সমাসের অংশ হচ্ছে 5টা। হাতে কয়টা আঙ্গুল রয়েছে? 5টা রয়েছে। তাহলে যখন আসবে যে সমাসের অংশ কয়টা, তখন এইভাবে মনে করবা যে 5টা। তানভীর স্যার বলে দিয়েছিল যে 5টা, এক হাতে কয়টা আঙ্গুল থাকে? 5টা। তাহলে সমাসের অংশ কয়টা? 5টা। ওকে, তাহলে এখানে আমরা জেনে নিই যে কোন কোন অংশ, কোন কোন উপাদান, এই উপাদানগুলো কি কি, এটা আমরা আসলে একটু দেখে নিই। তো এখানে প্রথমত আমাদের কি আছে? পূর্বপদ। তারপরে দেখে নিই কি আছে? পরপদ। পরপদ অথবা পরপদের আরেক নাম কি বলতে পারে পরীক্ষায় এক্সামিনার, যে পরপদের অপর নাম কি, সেটা হচ্ছে উত্তর পদ, বা উত্তর পদের অপর নাম কি, তাহলে কি হবে? শেষ পদ। তাহলে সবগুলো কি অনেক ভাবে আমাদের প্রশ্ন করতে পারে। তাহলে পরপদ, বা বলতে পারে যে পরপদের অপর নাম কি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? উত্তর পদ। এরপরে দেখে নিই 3 নাম্বার কি। 3 নাম্বার হচ্ছে আমাদের সমস্ত পদ। সমস্ত পদ, অথবা বলতে পারি যে সমাসযুক্ত পদ, অথবা বলতে পারি যে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। হ্যাঁ, তো এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে সমস্ত পদের অপর নাম কি, তাহলে কি হবে? সমাসবদ্ধ পদ। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21-22 এসেছিল এই প্রশ্নটা, 21-22-এ, যে আমাদের এই যে সমস্ত পদ এর অপর নাম কি, সমস্ত পদের অপর নাম কি? সমাসবদ্ধ পদ। তাহলে কেমন? সমস্ত পদের অপর নাম হচ্ছে আমাদের কি? সমাসবদ্ধ পদ। অথবা এটার আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। এবং 4 নম্বরে কি আছে? 4 নম্বর হচ্ছে ব্যাস বাক্য, এবং ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আমরা এক এক ভাবে ডাকতে পারি এই ব্যাস বাক্যকে। কেউ বলতে পারে যে বিগ্রহ বাক্য, যেমন এই প্রশ্নটা একবার এসেছে, সেটা হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম কি, তাহলে ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এবং লাস্ট যেটা রয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে সমস্যমান পদ। এখন দেখে নে আমরা আসলে কোথায় কোনটা পূর্ব পদ, কোনটা পরপদ, কোনটা শেষ পদ, কোনটা সমস্যমান পদ, আর কোনটা ব্যাস বাক্য। আসলে আমরা একটু দেখে নিই আসলে আমরা কিভাবে নির্ণয় করবো, কিভাবে চিনবো যে সমাসের মধ্যে আমরা এটা আমরা কি দেখতে পাচ্ছি কিভাবে। সো আমি একটু চলে যাই। ওকে, ওকে, সো সাপোজ আমি এখানে একটা সমাস লিখলাম, সমাসবদ্ধ পদ, যে সিংহাসন। এটা একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সমাস। তো এটাকে যদি আমরা কি করি, ব্যাস বাক্য তৈরি করি, তাহলে কি পাই এখানে আমরা? সিংহাসন। তাহলে কি হবে? সিংহ, চিহ্নিত, আসন।
তাহলে এখানে একটু দেখে নিই যে কোনটা কোন পদ। ওকে, লিখে নিয়েছি। এরপরে দেখে নিই আমাদের এইখানে এই যে সিংহাসন লিখেছি, এই সিংহাসন এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে সমস্ত পদ। এরপরে এই যে সিংহ, সিংহ এটা কি? এটা হচ্ছে আমাদের পূর্ব পদ। এটা হচ্ছে পূর্ব পদ। এইটা কি? আসন। এই আসনটা হচ্ছে আমাদের পরপদ, পরপদ বা শেষ পদ বলতে পারি। এবং এইখানে লক্ষ্য করো যে প্রত্যেকটা এক একটা এই যে এখানে আমাদের কি আছে, এটা আমি আলাদা ডিফারেন্ট কালার দিয়ে লিখছি। সেটা হচ্ছে আমাদের এইখানে যেমন সিংহ, তারপরে রয়েছে চিহ্নিত, এরপরে রয়েছে যে আসন। এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে আমাদের সমস্যমান পদ। প্রত্যেকটা এক একটা কি? সমস্যমান পদ। সমস্যমান কি পদ। তাহলে এটা কি? এটাও একটা সমস্যমান পদ। সমস্যমান পদ। এটাও কি? আসনটা কি? এটা হচ্ছে আমাদের একটা কি? সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে প্রত্যেকটা এক একটা হচ্ছে আমাদের সিংহ, চিহ্নিত, আসন, প্রত্যেকটা এক একটা হচ্ছে আমাদের কি? সমস্যমান পদ। আর এখানে আমাদের সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, এবং সিংহ এটা হচ্ছে পুরোপদ, আর এখানে আসনের হচ্ছে পরপদ। এবং এখানে আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে এই যে পুরোটা, এই যে পুরোটা রয়েছে আমাদের, এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে, এই পুরোটা অর্থাৎ আমাদের সিংহ চিহ্নিত আসন, এই পুরোটা, এই পুরোটার নাম হচ্ছে আমাদের কি? ব্যাস বাক্য। একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখতে হবে, বোঝা যাচ্ছে না, মিক্সড। সেখানে আমি কালারটা ইউজ করি এই কালার ইউজ করি। আচ্ছা, তাহলে এই যে পুরোটা রয়েছে, এই পুরোটা, এই পুরোটা হচ্ছে আমাদের কি? এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। নামটা কি? নামটা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে এখন দেখিনি আমরা যে পাঁচটা যে নাম বলেছি, যে পুরোপদ, পরপদ, এগুলো অ্যাকচুয়ালি পেয়েছি কিনা। তাহলে প্রথমত আমরা কি? প্রথমত আমরা পুরোপদ, এই যে 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে আমাদের পুরোপদ। পরপদ, এই যে পরপদ, এটা 2 নাম্বার দিলাম। তার 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমাদের ব্যাস বাক্য দিলাম। 3 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য দিলাম। এগুলো প্রত্যেকটা 4 নাম্বার দিলাম, যেহেতু একই ধরনের শব্দ, তাহলে এগুলো কি? সবগুলো 4 নাম্বার। আর এই যে আমাদের কি? 5 নাম্বার। তাহলে এখন আমরা 5টাই কি পেয়ে গেলাম, যে আসলে সমাসের যে জয়টা অংশ রয়েছে, 5টা অংশ। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? আইডেন্টিফাই করে দিলাম। এবং এইখানে আমরা যদি আমরা পুরোপদ আর পরপদ বের করতে চাই, যে সিংহাসন, তাহলে এখানে এইখানে হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের পুরোপদ, আর এটা হচ্ছে পরপদ বা শেষ পদ বলতে পারি। এখানে এখানে সমস্ত পদ থেকে বের করতে পারি। যাই হোক, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি? 5টা পদ পেয়ে গেছি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারো। ওকে, তাহলে এই তো হচ্ছে আমাদের সমাস। ওকে, সমাসের অংশ। এরপরে আমরা দেখিনি আর কি আছে। এখানে আমাদের ওকে, সো এরপরে সমাস কত প্রকার, চলে আসি যে অ্যাকচুয়ালি সমাস কত প্রকার। সমাস কত প্রকার একটু জানিয়ে দাও তোমরা কমেন্ট সেকশনে, যে অ্যাকচুয়ালি সমাসটা কত প্রকার। ওকে, ওকে, তো আমরা একটু দেখে নিব যে সমাস কত প্রকার। তো অনেক বৈকরণবিদ কেউ বলতেছেন যে সমাস 4 প্রকার, কেউ বলছেন 5 প্রকার, কেউ আবার বলছেন যে 6 প্রকার। কিন্তু আমাদের বাংলা অভিধানে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি সমাসটা কত প্রকার। ওকে, তো অনেকে বলেছে যে 4 প্রকার, অনেকে কি বলেছেন 4 প্রকার, অনেকে বলতেছেন কি 6 প্রকার। কিন্তু নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে 2021 সালের যে নতুন বইটা এসেছে,
সেখানে বলা হয়েছে সমাস হচ্ছে 4 প্রকার। সমাস কত প্রকার? 4 প্রকার। তাহলে 6 প্রকার আমাদের হবে না। ওকে, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? দ্বিগু সমাসকে কি করেছেন? কর্মধারয় সমাসের মধ্যে ফেলে দিয়েছেন। দ্বিগু সমাসকে কি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? দ্বিগু সমাসকে বাদ দিয়ে কি করেছেন? এই দ্বিগু সমাসকে কি করেছেন? দ্বিগু সমাসকে বাদ দিয়ে কি করেছেন? সেটাকে আবার কি করেছেন? কর্মধারয় সমাসের মধ্যে ফেলেছেন। কর্মধারয় সমাসের মধ্যে ফেলেছেন। ওকে, তাহলে আমাদের সমাসগুলো একটু দেখে নিই যে সমাস কত প্রকার। আমরা 6 প্রকার সমাস নিয়ে একটু আলোচনা করব। এর মাঝে কি বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সমাসটাকে অ্যাকচুয়ালি বাদ দিয়েছিলেন? সেটা হচ্ছে দ্বিগু সমাসকে। এই যে দ্বিগু সমাসকে কি করেছিলেন? বাদ দিয়ে তিনি কি করেছিলেন? সেটাকে কর্মধারয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন। এবং অন্যান্য যে ব্যাকরণবিদ রয়েছে তারা আবার কি করেছেন? কর্মধারয়কে আবার কি করেছে? তৎপুরুষ সমাসের মধ্যে ফেলেছে। কার মধ্যে? তৎপুরুষ সমাসের মধ্যে ফেলেছে। তাহলে অ্যাকচুয়ালি কারটা সঠিক? সো আমরা এখন 6টা সমাসের একটু নাম লিখবো, তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, তো এখানে আমরা দেখে নেব যে 6টা সমাস, যে 6টা সমাস রয়েছে তার মধ্যে কোনটা কোন পদ। আমরা 6টা সমাসই জানবো এখানে। তাহলে প্রথমত আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, আমি হোয়াইট কালার ইউজ করি যেটা যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি রয়েছে? দ্বন্দ্ব না, এটা দ না, এটা হচ্ছে দ্বন্দ্ব। ওকে, দ্বন্দ্ব সমাস। তারপরে 2 নাম্বার কি রয়েছে আমাদের? কর্মধারয়। এরপরে চলে আসি 3 নাম্বার কি রয়েছে? আচ্ছা, 3 নাম্বার কি রয়েছে? 3 নাম্বার রয়েছে আমাদের এটা নাম দ্বিগু। তারপরে 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে কর্মধারয়। এরপরে চলে আসি 4 নাম্বার। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে তৎপুরুষ সমাস। 4 নাম্বার হচ্ছে তৎপুরুষ। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে আমাদের কি? তৎপুরুষ সমাস। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব। অব্যয়ী ভাব। কিসের ভাব? অব্যয়ী ভাব। এবং 6 নাম্বার কি রয়েছে? 6 নাম্বার রয়েছে আমাদের বহুব্রীহি সমাস। এই তো আমাদের 6টা সমাস। ওকে, সো এইখানে আমাদের 6টা সমাস সম্পর্কে আমরা এখন জানবো। ওকে, 6টা সমাস সম্পর্কে আমরা জানবো। তো এখানে এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। একটু জানতে হবে যে কোনটা কোন পদ প্রধান। এটা হচ্ছে উভয় পদ প্রধান। এরপরে আমরা দেখে নিই এখানে হচ্ছে কি? দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। এই যে দ্বিগু, তারপরে হচ্ছে কর্মধারয়, তারপরে হচ্ছে তৎপুরুষ। এই যে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই 3টা যে সমাস রয়েছে, এই 3টা সমাসের কোন পদ প্রধান? এটা হচ্ছে পরপদ প্রধান। ওকে, পরপদ প্রধান। তাহলে কোন পদ প্রধান? পরপদ প্রধান। এবং 5 নাম্বার কি রয়েছে? 5 নাম্বার হচ্ছে অব্যয়ীভাব। এই অব্যয়ীভাব সমাসের আমাদের এটা হচ্ছে পূর্বপদ প্রধান। কোন পদ? পূর্বপদ প্রধান। ওকে, এবং লাস্ট 6 নাম্বার যে সমাসটা রয়েছে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসের অ্যাকচুয়ালি কোনো পদই প্রধান নয়। ওকে, কোনো পদ প্রধান নয়, কোনো পদ প্রধান নয়।
বা তৃতীয় কোনো পদ প্রধান। ওকে, তাহলে কোনো পদ প্রধান নয় বা তৃতীয় কোনো পদ প্রধান। তো আমি কি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন, এই যে দ্বিগু সমাজকে কি করেছিলেন, তিনি কর্মধারার মধ্যে ফেলেছিলেন। এবং অনেক বৈকারবিদ আবার কি করেছেন, এই কর্মধারাকে কি করেছেন, তৎপুরুষ সমাসের মধ্যে ফেলেছেন। তো যাই হোক, এখন আমাদের এইখান থেকে আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে একটু খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের এই যে প্রথমে কি দেওয়া আছে, দ্বন্দ্ব সমাস দেওয়া আছে। এই দ্বন্দ্ব সমাসের কোন পদ প্রধান, তাহলে হচ্ছে উভয় পদ প্রধান, মানে হচ্ছে প্রত্যেকটা পদের পুরোপদ পরপদ উভয় পদের প্রধান এখানে প্রাধান্য পাবে। দ্বিতীয়ত দ্বিগু দ্বিগু কর্মধার তৎপুরুষ, এই তিনটা পদেরই কি পরপদ প্রধান, মানে যেটা পরে পদ প্রধান থাকবে সেটা আমাদের পরপদটা আমাদের প্রধান হবে। এবং 5 নাম্বার বলা হয়েছে অব্যয়ী ভাব। অব্যয়ী ভাব সমাসের কোন পদ প্রধান, পূর্বপদ, মানে প্রথম পদটা প্রধান। এবং 6 নাম্বার বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ কোন পদের অর্থ এখানে প্রাধান্য নাই। তো একটু দেখে নিই আমরা, এখানে বলেছি প্রথমত যে উভয় পদ প্রধান, আর 6 নম্বরে বলেছি যে বহুব্রীহি সমাস কোনো পদ প্রধান নাই। তাহলে কি আমাদের এই যে 1 নাম্বার আর এই যে 6 নাম্বার একটা অপরটার বিপরীত না, তাহলে আমরা কি লিখবো, যে বিপরীত। তাহলে তোমাদের এখন পরীক্ষা আসতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস নিচের কোনটি, তাহলে কি হবে, আমাদের বহুব্রীহি সমাস। এরপরে আমরা দেখে নিই, এই যে দ্বিগু, তারপরে রয়েছে কর্মধারয়, আর কি রয়েছে, তৎপুরুষ। এই দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, এই যে তিনটা সমাস রয়েছে, এই তিনটা সমাস পরপদ প্রধান। আর অব্যয় সমাসের কোন পদ প্রধান, এটা হচ্ছে আমাদের পূর্বপদ। তাহলে এই যে এটা একটা অপরটি কি বিপরীত সমাস, তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিপরীত। তাহলে এটা কি বিপরীত সমাস। তাহলে এখানে রয়েছে যদি বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা, তাহলে বহুব্রীহি সমাস। এবং এইখানে যদি বলা হয় যে অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস কোনটা, তাহলে আমরা দ্বিগু কর্মধার তৎপুরুষ তিনটায় দাগাতে পারি। ওকে, আশা করি তোমরা এই যে সমাসের যে বেসিক আলোচনাটা সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। ওকে, এরপরে আমরা দেখে নিই বর্তমানে সমাস। একটু আগে বলেছি 2021 সালে প্রকাশিত নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে, সেখানে সমাস বলা হয়েছে 4 প্রকার। সেখানে সমাসকে কত প্রকার বলা হয়েছে, 4 প্রকার। এবং সেখানে কি করা হয়েছে, অব্যয়ীভাব সমাসকে বাদ দিয়ে সেখানে কর্মধারয় সমাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের দ্বিগু সমাস তো নেই, এরপর আবার কি রয়েছে, অব্যয়ী সমাসকে বাদ দিয়ে কি করেছে, আমাদের কর্মধারাই করেছে। তাহলে এখানে আমাদের তাহলে সমাস এখন কত প্রকার, তাহলে সমাস হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, এখন থাকছে কয়টা, দ্বন্দ্ব সমাস। তারপরে 2 নাম্বার থাকছে আমাদের, যেহেতু এখানে কর্মধারয়কে অন্তর্ভুক্ত করা আছে, তাহলে হচ্ছে কর্মধারয়, কর্মধারয় রয়েছে। তারপর 3 নাম্বার কি রয়েছে, 3 নাম্বার আমাদের রয়েছে অব্যয়ী ভাব তো বাদ চলে গেছে। তারপরে এখানে আমাদের রয়েছে আচ্ছা দ্বিগু, দ্বিগু রয়েছে আর অব্যয়ী ভাব। তাহলে অব্যয়ী ভাব আর এখানে কি রয়েছে, অব্যয়ী ভাব চলে গেছে। সো এখানে আমাদের আরো একটা সমাস রয়েছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। আর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস, যেটা তৎপুরুষ সমাস। দ্বিগু যেহেতু ধরা হয় না, তাহলে হচ্ছে তৎপুরুষ। তাহলে কি রয়েছে, তৎপুরুষ। তাহলে আমাদের বাদ গেছে অব্যয়ী ভাব। ওকে, এবং দ্বিগু সমাসটা এখন বইয়ের মধ্যে দেয়া নেই আর কি, এই দুইটাকে বাদ দেয়া হয়েছে। তাহলে কোন কোনটা বাদ, একটা হচ্ছে আমাদের দ্বিগু, দ্বিগু এবং আরো একটি হচ্ছে আমাদের কি অব্যয়ী ভাব। এই দুইটা আমাদের কি বর্তমানে ব্যাকরণ বইয়ে নেই। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সমাস কত প্রকার, তাহলে কয়টা দাগাবো, তাহলে সমাস যদি কত প্রকার আসে তাহলে 4টা দাগাবো, 4টা। তাহলে কয়টা দাগাবো আমরা, 4টা দাগাবো। ওকে,
ওকে, এখানে একজন কমেন্ট করেছেন ফারাবি রাসেল, স্যার আপনি বিয়ে করবেন কবে? সময় হলে, এখনো সময় হয়নি। ওকে, এখনো সময় হয়নি, বিয়ে করার সময় হলে বিয়ে করবো। ওকে, তুমি তো করছো তাই না? আর ম্যারিড? করছি। ওকে, এরপরে আমরা চলে আসি দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের 6টা সমাস সম্পর্কে জানলাম। এখানে আমরা কোন 2টা বাদ দিলাম? একটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস, এবং অব্যয়ী ভাব। কি রয়েছে? অব্যয়ী ভাব। এই 2টা সমাস কি বাদ দেওয়া হয়েছে। ওকে, কিন্তু আমরা 6টা সমাসই আমরা জানবো। ওকে, 6টা সমাসই আমরা কি শিখবো। তো এখন চলে এসে আমরা প্রথমত দ্বিগু সমাস। আমি প্রথমে কি বলেছিলাম যে দ্বিগু সমাসের কোন পদ প্রধান? একটু কমেন্ট করে জানাও, দ্বিগু সমাসের কোন পদ প্রধান? দ্রুত জানিয়ে দাও। তাহলে এই যে এখানে বলেছিলাম দ্বন্দ্ব সমাসের কোন পদ প্রধান? এটা হচ্ছে আমাদের উভয় পদ প্রধান। উভয় পদ কি প্রধান। এবং এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা যে দ্বন্দ্ব সমাসের যখন আমরা ব্যাস বাক্য গঠন করব, তখন এইখানে আমরা 3টা জিনিস প্রয়োগ করব। জাস্ট আমাদের যে সমস্ত পদ থাকবে এর মাঝে 3টা জিনিস, সেটা হচ্ছে এবং, অথবা ও, অথবা আর। এর যে কোনো একটা জাস্ট বসায় দিব, তাহলে আমাদের ব্যাস বাক্য শেষ। ওকে, কিন্তু আমাদের এখানে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা কোন সমাস। যেমন আমাদের দ্বন্দ্ব সমাসের মধ্যে আরো কয়েকটা ভাগ রয়েছে, এর মধ্যে আরো কয়েকটা কি ভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মিলনার্থক, তারপরে রয়েছে বিপরীতার্থক, তারপর রয়েছে বিরোধার্থক, তারপরে আবার কি রয়েছে সমার্থক, প্রায় সমার্থক, অলুক, তারপরে রয়েছে সাধারণ দ্বন্দ্ব সমাস। ওকে, তো এই প্রত্যেকটা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো প্রথমে কি রয়েছে? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমাদের পরীক্ষায় যেটা আসবে, এইচএসসি পরীক্ষায় যেটা আসবে, এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় এভাবে সমাসগুলো দিয়ে দিবে। এখান থেকে আমাদের কি করতে হবে? জাস্ট ব্যাস বাক্য করতে হবে। এখানে কি করতে হবে? এখানে ব্যাস বাক্যটা লিখতে হবে, ব্যাস বাক্য। ওকে, ব্যাস বাক্যটা লিখতে হবে, এবং এখানে কি লিখতে হবে? সমাসের নাম, কি লিখতে হবে? নামটা লিখতে হবে। ওকে, তাহলে এটা আমাদের দেয়া থাকবে, প্রদত্ত যে সমাসটা সেটা আমাদের দেয়া থাকবে। আমাদের ব্যাস বাক্যটা লিখতে হবে এবং এটা কোন সমাস সেটা আমাদের লিখতে হবে। তো আমরা একটু দেখে নিই। এই যে প্রথমে বলেছি এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস, সেটা আমরা চিনবো কিভাবে? তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো বাবা মা বা মা বাবা যেটা বলি না কেন, তো এই যে মা বাবা তাদের মধ্যে একটা মিল রয়েছে, তাই না? যদি মিল পাও তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এখানে বোঝাবে যে একে অপরের পরিপূরক, একে অপরের যদি পরিপূরক বুঝাই তাহলে সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে, মিলনার্থ দ্বন্দ্ব সমাস। কিন্তু এর আগে একটা জিনিস মনে রাখবা, সেটা তোমরা যখন সমাস নির্ণয় করবা সেই সময় একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের সমাস থেকে আগে এটা কোন সমাস সেটা আগে আইডেন্টিফাই করব। এরপরে কি করব? আমরা ব্যাস বাক্য করব। বিকজ ব্যাস বাক্য করতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু আমাদের সমাসটা বের করতে বেশি সময় লাগে। অর্থাৎ এখানে আমাদের অনেক ধরনের সমাস রয়েছে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি কোন সমাস সেটা আমাদের বসাতে হবে। ওকে, তো এখন আমরা দেখে নিই যে মা বাবা বলা আছে। এখন খেয়াল করো তো, মা বাবা তাহলে কি? আমি বলেছি না এই যে একে অপরের পরিপূরক বোঝাবে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের মিলনার্থ দ্বন্দ্ব সমাস। তাহলে জাস্ট লিখবা দ্বন্দ্ব সমাস, তাহলে দ্বন্দ্ব সমাস লিখে দিলা। এরপরে কি করব? আমি বলেছি যে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করার সময় 3টা জিনিস প্রয়োগ করব। একটা হচ্ছে এবং, ও, আর, যে কোনো একটা বসা দিব। এর মাঝে যে কোনো একটা বসা দিলে আমাদের ব্যাস বাক্য করা শেষ। তাহলে দেখিনি, এই যে মা ও বাবা, শেষ, খেলা শেষ। ওকে, এরপরে আমরা দেখিনি চা বিস্কুট। তাহলে দেখো আমরা কি লিখছি? চা ও কি বিস্কুট। তাহলে আমরা যেহেতু দ্বন্দ্ব সমাসকে পড়তেছি সবগুলো তো আমার দ্বন্দ্ব সমাস। তাহলে যে চা বিস্কুট হয়ে গেছে। এরপর আমরা দেখিনি ভাই বোন, তাহলে কি হবে? ভাই ও বোন। কি রয়েছে? ভাই ও কি রয়েছে? বোন হয়ে গেল। তারপরে কি রয়েছে? মাসি পিসি, মাসি ও পিসি, মাসি 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 পিসি গল্পটা পড়েছো না? মাসি, এখানে জাস্ট কি বলবো? ও বসাবো, আর এখানে কি? পিসি। অর্থাৎ
মায়ের বোন মাসি, ভাবার বোন কি পিসি, তো মাসি পিসি। একইভাবে জিন পড়ি, জিনও পড়ি, তারপরে গানও বাজনা, জাস্ট এখানে ও বসা দিব, 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 শেষ, খেলা শেষ। মিলনার্থ দ্বন্দ্ব সমাস খেলা শেষ এখানে আমাদের। তাহলে আমাদের মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাস এখানে আমাদের ব্যাস বাক্য করার সময় এবং ও আর যে কোনো একটা ইউজ করব। এবং আমরা এখানে মিলনার্থ কিভাবে চিনবো, একে অপরের পরিপূরক বুঝাবে, তাহলে সেটা কি হবে, আমাদের মিলনার্থ কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, এরপরে চলে আসি আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এই বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে চিনবো? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস সহজ একটা টেকনিক, সেটা হচ্ছে পৃথিবীর যত বিপরীত শব্দ রয়েছে সবগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কি, পৃথিবীর যতগুলো বিপরীত শব্দ রয়েছে সবগুলো কি হবে, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। যেমন আমি যদি বলি আকাশ পাতাল, আকাশের বিপরীত কি রয়েছে, পাতাল। তারপরে আমি যদি বলি যে শত্রু মিত্র, শত্রু আর মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু, তাহলে শত্রুর বিপরীত কি হবে, মিত্র হবে। একইভাবে যদি হচ্ছে ভালো, ভালোর বিপরীত কি, মন্দ। এরপরে দেশ, দেশের বিপরীত কি, বিদেশ। তারপর কি আয়, ব্যয়, তাহলে সবগুলোকে বিপরীত শব্দ না, সবগুলোই হচ্ছে আমাদের কি বিপরীত শব্দ। তাহলে পৃথিবীতে যতগুলো আমাদের বিপরীত শব্দ রয়েছে সবগুলো কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ওকে, জয় করতে এখানে আমাদের বিপরীতার্থক। তাহলে আকাশ ও পাতাল কি হবে, এখানে আকাশ পাতাল কি হবে, আকাশ ও পাতাল কি হবে, আকাশ, আকাশ ও পাতাল। ওকে, একইভাবে শত্রু মিত্র কি হবে, জাস্ট ও বসা দিবা, এখানেও কি ও বসা দিবা, এখানেও কি ও বসা দিবা, এখানেও কি ও বসা দিবা, তাহলে আমাদের খেলা শেষ, ব্যাস বাক্য নির্ণয় করা শেষ। বুঝতে পেরেছি? তাহলে জাস্ট আমরা মাঝে কি একটা ও বসা দিব, তাহলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে। আর এটা কোন সমাস, এই তো এখানে লেখা আছে বিপরীতার্থ দ্বন্দ্ব সমাস। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এরপরে দেখে নিই যে 3 নাম্বার বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এই বিরোধার্থক দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে চিনব? মনে রাখবা যে এখানে শত্রুতাপূর্ণ সম্পর্ক বোঝাবে। কেমন শত্রুতাপূর্ণ? সাপোজ এখানে কি লিখেছে, ওহি নকুল, ওহি আর নকুল, অর্থাৎ ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে কি বেজি। আচ্ছা, সাপ আর বেজি এর মধ্যে কি কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে? থাকে? থাকে না। তাহলে এটা আমাদের কি হবে, বিরোধার্থক। তাদের মধ্যে যেহেতু একটা কি শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে, দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে, ওহি নকুল হচ্ছে আমাদের বিরোধার্থক। তাহলে এটা আমাদের ব্যাস বাক্য কি হবে, ওহি ও নকুল। একইভাবে আমাদের সাপে নেউলে, একইভাবে নকুল নেউলে একই শব্দ, সাপে নেউলে, সাপে ও নেউলে, জাস্ট আমরা একটা ও বসা দিব। তারপরে কি স্বর্গ নরক, স্বর্গ, স্বর্গ মানে কি জান্নাত, আর নরক মানে কি জাহান্নাম। তাহলে জান্নাত আর জাহান্নাম কি কখনো বন্ধু হতে পারে? পারে না। তাহলে এটা আমাদের কি হবে, একইভাবে এটা আমাদের স্বর্গ, স্বর্গ ও কি হবে নরক। এরপরে চলে আসে এই যে সত্যবাসী, সত্তা, সত্য। এই এই যে এই সমাসবদ্ধ শব্দটা আমাদের এই বছর ঢাকা বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ডে এসেছিল 23 সালে। ওকে, তাহলে সত্তা সত্য। ওকে, সত্তা সত্য, এটার ব্যাস বাক্য কি হবে, সত্য ও অসত্য। তাহলে সত্যের বিরোধ কি হবে, অসত্য হবে। তাহলে সত্য ও অসত্য, তাহলে শেষ। একইভাবে হিত ও অহিত, তাহলে কি হবে, হিতাহিত। তারপরে হচ্ছে দা ও কুমড়া, দা ও কুমড়া, দা কুমড়া, তাহলে এখানে জাস্ট আমরা ও বসা দিলে আমাদের কি খেলা শেষ। তাহলে আমরা একটু মনে রাখবো, এই যে আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা, দেখেছি এখান থেকে আমাদের কি পরীক্ষায় হুবহুব চলে আসবে। তাহলে এই পর্যন্ত আমাদের বিরোধার্থক দ্বন্দ্ব সমাস পর্যন্ত ক্লিয়ার। তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব সমাসটা আমাদের কি, সেটা শত্রুতাপূর্ণ সম্পর্ক বোঝাবে। এরপর আমরা দেখে নিব যে 4 নাম্বারে কি রয়েছে। 4 নাম্বার হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক দ্বন্দ্ব সমাস। এই সমার্থক দ্বন্দ্ব সমাসটা চেনার উপায় হচ্ছে যে পৃথিবীতে যতগুলো সমার্থক শব্দ রয়েছে, সমার্থক শব্দ, ওকে আমি কি বলেছি, সমার্থক শব্দ, সবগুলো আমাদের কি হবে, সমার্থক দ্বন্দ্ব যোগে যে সমাসটা হয় সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। যেমন খাতা পত্র, তাহলে খাতার যে সমার্থক শব্দ রয়েছে তার পত্র না। একইভাবে হাট বাজার, যেটাই হাট সেটাই বাজার, তাই না? একইভাবে সাজসজ্জা, সাজসজ্জা, সাজ আর সজ্জা একই ধরনের শব্দ। রাজা বাদশা, যিনি রাজা তিনি তো বাদশা, অন্য কাউকে বোঝাচ্ছে না, তাহলে সমার্থক শব্দ। একেবারে জন, জন আর মানব, মানুষ জনকে তো বোঝাচ্ছে যে জন আর সেই মানব।
একইভাবে ঘর বাড়ি, যেটাই ঘর সেটাই বাড়ি। এখন আমরা ব্যাস বাক্য করবো কিভাবে? জাস্ট এখানে কি বসাবো? খাতা, খাতা লিখলাম, আর এখানে কি লিখলাম? পত্র লিখলাম। আর মাঝে কি করব? মাঝে একটা ও বসায় দেব। খেলা শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য করা শেষ। ওকে, একইভাবে হাট বাজার, জাস্ট আমরা এখানে ও বসায় দিব। এরপরে কি লিখবো? হাট, এখানে কি লিখবো? বাজার, হাট বাজার। একইভাবে সাজসজ্জা কি হবে? সাজ ও সজ্জা। একইভাবে হাট বাজার, রাজা বাজার কি হবে? রাজা ও বাদশা। জন ও মানব কি হবে? জনমানব। একইভাবে ঘর বাড়ি, ঘর ও বাড়ি। ব্যাস বাক্য শেষ। ওকে, এরপরে আমরা 5 নাম্বারে কি দেয়া আছে? 5 নাম্বার যে প্রায় সমার্থক শব্দ। এই প্রায় সমার্থক শব্দটা কি স্যার? প্রায় সমার্থক যে দ্বন্দ্ব সমাস রয়েছে, এটা হচ্ছে অনেকটা সমার্থকের মানে অনেকটা সমার্থকের মতো, কিন্তু পুরোপুরি না। সেটা হচ্ছে আমাদের প্রায় সমার্থক শব্দ। যেমন প্রায় সমার্থক শব্দ এখানে জিনিসটা হচ্ছে, যেমন নৌকা টোকা, নৌকা টোকা, তার তক্তা মক্তা। তারপর কি হতে পারে? আমাদের হতে পারে যে কলম টলম, তারপরে চাটা, চাকর টাকর, বই বই, আচ্ছা বই পত্র, পত্র বই পত্র, তক্তা মক্তা, নৌকা টোকা। তারপরে কি হচ্ছে? কীট পতঙ্গ, দয়া মায়া, ধুতি চাদর, পথ ঘাট, পোকামাকড়, খালবিল। কিন্তু এখানে আমাদের কিভাবে চিনবো যেটা প্রায় সমার্থক শব্দ সমাস? এখানে বিষয়টা হচ্ছে যে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের প্রথম অংশের অস্তিত্ব বিদ্যমান, তবে দ্বিতীয় অংশের অস্তিত্ব বিদ্যমান নয়। যেমন এখানে দেখো আমি লিখেছি কি? এখানে লিখেছি তক্তা আর মক্তা। আচ্ছা, পৃথিবীতে কি মক্তার কোনো অস্তিত্ব আছে? নেই। তক্তার অস্তিত্ব আছে কিন্তু মক্তার অস্তিত্ব নেই। একইভাবে নৌকা রয়েছে, টোকার কি অস্তিত্ব আছে? টোকার অস্তিত্ব নেই। তারপরে বই টই, টইয়ের কি কোনো অস্তিত্ব আছে? টইয়ের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি কি বলেছি? প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস আমরা এভাবে চিনবো যে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস প্রথম অংশের অস্তিত্ব বিদ্যমান, তবে দ্বিতীয়াংশের অস্তিত্ব বিদ্যমান নয়। মানে পরপদের অস্তিত্ব আমরা কি পৃথিবীতে খুঁজে পাই না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু প্রায় সমার্থক শব্দ দেখা যায় যেগুলোর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটারই অস্তিত্ব বাস্তবে বিদ্যমান। এটা আমরা মনে রাখবো। তো এখানে যেমন দেখো কীট পতঙ্গ, কীটের অর্থ আছে, পতঙ্গের অর্থ আছে। তারপরে দেখো দয়ার অর্থ আছে, মায়ের অর্থ আছে। তারপর কি রয়েছে? ধুতির অর্থ আছে, চাদরের অর্থ আছে, পথের অর্থ আছে, ঘাটের অর্থ আছে, পোকার অর্থ আছে, মাকড়ের অর্থ আছে, খালের অর্থ আছে, বিলের অর্থ আছে। তাহলে আমি কি বলেছি? মাঝে মাঝে এমন কিছু প্রায় সমার্থক শব্দ দেখা যায় যেগুলোর প্রথম অংশ এবং দ্বিতীয়াংশের উভয় অংশের কি অস্তিত্ব বাস্তবে বিদ্যমান, কিন্তু মাঝে মাঝে। ওকে, সো মাঝে মাঝে কথাটা বলতেছি, কিন্তু প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের আসল বিষয়টা কি? এখানে আসল বিষয়টা হচ্ছে প্রথম অংশের অস্তিত্ব বিদ্যমান, তবে দ্বিতীয়াংশের অস্তিত্ব বিদ্যমান নয়। যেমন কলম টলম, টলম কি পৃথিবীতে আছে? নাই। একইভাবে চায়ের অস্তিত্ব বিদ্যমান, টায়ের অস্তিত্ব আছে এখানে? টা বলে কিছু আছে পৃথিবীতে? নাই। কিন্তু আমরা কথার কথা বলি, এর জন্য এটা আমাদের হবে না। পৃথিবীতে চাকর আছে, বাকর আছে? বাকর বলে বলে কোনো শব্দ আছে বাংলা অভিধানে? আছে? নেই। একইভাবে আমাদের এই যে এখানে সবগুলো শব্দ রয়েছে, দ্বিতীয় যে পরপদ রয়েছে এটার কোনো অস্তিত্ব নাই। ওকে, কিন্তু এখানে আমাদের এই যে এইটুকু লিখছি যে কীট পতঙ্গ, দয়া মায়া, ধুতি চাদর, পথ ঘাট, পোকা মাকড়, খাল বিল, এগুলোর প্রথম অংশ দ্বিতীয় অংশ দুটোরই অস্তিত্ব বাস্তব বিদ্যমান। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে আমরা স্যার ব্যাস বাক্যটা করবো কিভাবে? আমি তো বলে দিয়েছি একটু আগে যে জাস্ট মাঝে ও বসা দিবা এবং ও আর যে কোনো একটা বসা দিলে আমাদের কি হবে? আমাদের ব্যাস বাক্য শেষ। তাহলে এটা আমাদের কীট পতঙ্গ কি হবে? লিখবো কীট, কীট ও পতঙ্গ। হয়ে গেল, খেলা শেষ। একইভাবে দয়া মায়া কি হবে? দয়া ও মায়া, দয়া ও মায়া। তারপরে ধুতি চাদর কি হবে? জাস্ট ও বসা দিব, তাহলে শেষ। জাস্ট ও বসা দিব, সবগুলো মাঝে কি একটা ও বসা দিব, সবগুলোর মাঝে কি একটা ও বসা দিব। যেমন কলম টলম, কলম ও কলম ও টলম। একইভাবে জাস্ট ও বসা দিব, সবগুলোর মাঝে একটা কি ও বসা দিব, ও বসা দিব, তাহলে আমাদের কি ব্যাস বাক্য শেষ। ব্যাস বাক্য কি শেষ। এরপরে আমরা একটু দেখে নিই একশেষ দ্বন্দ্ব সমাস।
একশেষ দ্বন্দ্ব সমাসে এখানে আমাদের একশেষ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের কি রয়েছে, সমস্যমান পদগুলোর যে সমস্যমান পদগুলো রয়েছে কোনটার অস্তিত্ব থাকে না। অর্থাৎ এখানে আমাদের যে সমস্যমান পদগুলো রয়েছে কোনটার অস্তিত্ব থাকবে না, সেটা হচ্ছে আমাদের কি একশেষ দ্বন্দ্ব সমাস। তো এখানে তিনটা, এই যে তিনটা সমাস দিয়েছে এই তিনটাই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমি খুব বেশি দিই নাই, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো যেগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। যেমন দম্পতি, দম্পতি এটা কি হবে, জায়া ও পতি, জায়া ও পতি, এটা কি, এটা হচ্ছে আমাদের দম্পতি, এটার ব্যাস বাক্য। একইভাবে তোমরা, এটার ব্যাস বাক্য কি হবে, তোমরা, সে ও তুমি, তাহলে কি হবে তোমরা, তাহলে সে ও কি হবে তুমি, তাহলে এটা কি হবে তোমরা হয়ে যাবে। একইভাবে আমরা, এর ব্যাস বাক্য কি হবে, সে তুমি আমি, ওকে, সে তুমি ও আমি, তাহলে কি লিখবো, সে, তারপরে লিখবো তুমি, এরপর কি লিখবো, সে তুমি, এবং লাস্টে মনে রাখবো যে আমাদের যদি দুইয়ের অধিক পদ থাকে বা 3 4 5 এরকম যদি থাকে, তাহলে লাস্টে যে পদটা লিখবো এর আগে আমরা কি একটা ও বসাবো, তাহলে সে তুমি ও এই যে আমি, তাহলে কি, তাহলে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করা শেষ। তাহলে এ হচ্ছে আমাদের কি একশেষ দ্বন্দ্ব সমাস। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ওকে। তাহলে একশেষ দ্বন্দ্ব সমাস এই আজ এই বছর তোমাদের এই যে এই তিনটাই পরীক্ষা এসেছিল, এই 23-এ যারা পরীক্ষার্থী ছিল তাদের এই তিনটাই কি পরীক্ষা এসেছিল। যেমন দম্পতি এসেছিল, তারপরে এসেছিল আমরা, ওকে, এই দুইটা আমাদের পরীক্ষা এসেছিল। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসটা কি স্যার? মনে রাখবা যে দুইয়ের অধিক পদ দিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত সেটা হচ্ছে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব সমাস, ওকে। যেমন এখানে স্যার আমাদের দুইয়ের অধিক পদ থাকবে, হতে পারে দুইয়ের অধিক বলেছে, যেহেতু এখানে আমাদের দুইয়ের অধিক বলতে তিনটা থাকতে পারে 4টা, থাকতে পারে 5টা, অর্থাৎ দুইয়ের অধিক পদ নিয়ে গঠিত হলে সেটা হচ্ছে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে বহুপদী দ্বন্দ্ব সমাস, তাহলে এখানে যেমন দেখো কাঠ, খড়, কেরোসিন, তাহলে কি এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের দেখো 1 2 3, তাহলে 2 এর বেশি আছে তাহলে 3 আছে। একইভাবে গঙ্গা, যমুনা, পদ্মা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারপর হচ্ছে হাত, পা, নাক, কান, গলা, এখানে কয়টা রয়েছে 2 4 5টা রয়েছে, এখানে কয়টা রয়েছে, এখানে 5টা রয়েছে। একইভাবে সাহেব, বিবি, গোলাম, এখানে 3টা রয়েছে। আমি বলেছি দুইয়ের অধিক পদ দিয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় সেটা হচ্ছে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে এটার আমি ব্যাস বাক্য করবো কিভাবে স্যার? ব্যাস বাক্যটা একটু দেখে নিব যে কাঠ, খড়, কেরোসিন, এটার ব্যাস বাক্য আমরা কি লিখবো, কাঠ, তারপর লিখবো খড়, খড় ও কেরোসিন, এই যে লাস্টে লিখবো কেরোসিন, কেরোসিন, কেরোসিন। এরপরে চলে আসি গঙ্গা, যমুনা ও পদ্মা, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, গঙ্গা, যমুনা ও পদ্মা। এরপরে সূর্য, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, এখানে জাস্ট কি করব, চন্দ্র, সূর্য, সূর্য আমরা দেখবো যে রেফের পরে কখনো ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় না। তারপর কি লিখবো, গ্রহ, গ্রহ, এরপরে কি লিখবো, ও নক্ষত্র, ও নক্ষত্র, শেষ। একইভাবে আমরা কি লিখবো, হাত, পা, নাক, কান, এই যে এখানে ও বসা দিব। একইভাবে সাহেব, বিবি, গোলাম, এটা কি করব, সাহেব, বিবি, লাস্টে যেটা রয়েছে এর আগে জাস্ট ও গোলাম, এই তো শেষ। তাহলে এ হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য, এ হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য, ওকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মাইনুর হাসান রুবাই, রংপুর থেকে, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কাজী মুনতাহি, ওকে ওকে ওকে, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, ওকে। এবং এরপর আমরা দেখে নিই আর কি রয়েছে, 8 নাম্বার কি রয়েছে, অলুক দ্বন্দ্ব সমাস। এখানে আমাদের একটা বিষয় রয়েছে, সমাসের মধ্যে কিন্তু অলুক সমাস রয়েছে 3টা, কয়টা অলুক সমাস রয়েছে, কয়টা
তিনটা রয়েছে। অলুক দ্বন্দ্ব কি রয়েছে? এক নম্বর হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক কি? অলুক দ্বন্দ্ব রয়েছে, অলুক দ্বন্দ্ব। তারপর রয়েছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ, অলুক অলুক তৎপুরুষ। আর ওটা কি রয়েছে স্যার? অলুক কি রয়েছে? বহুব্রীহি। অলুক কি রয়েছে? অলুক বহুব্রীহি। এই তিনটা হচ্ছে আমাদের কি অলুকের মধ্যে পড়ছে। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। এই তিনটা আমরা একসাথে শিখবো, আমরা একসাথে শিখবো। ওকে, এই তিনটা আমরা একসাথে শিখবো। এখন চলে আসি অলুক দ্বন্দ্ব সমাস, একটু আলোচনা করে নি শর্টকাটে। তো অলুকটা কি স্যার? আগে আমরা একটু আগে জেনে নিব যে অলুকটা কি, অলুক বলতে কি বুঝায়। তো অলুকটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি, সেটা হচ্ছে অলুকটা কি। এখানে অলুক আমরা লিখলাম যে অলুক। ওকে, এখানে লক্ষ্য করো যে অলুক মানে কি। এখানে অলুকের মধ্যে যে অ আছে, এই অ মানে হচ্ছে না, এই অ এর অর্থ হচ্ছে না। আর এই লুক, এই লুক এটার অর্থ হচ্ছে লোপ পাওয়া, লোপ, লোপ পাওয়া। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটার অর্থটা কি? যা লোপ পায় না, যা লোপ পায় না। এখন প্রশ্ন জাগতে পারে না মনের মধ্যে যে স্যার কি লোপ পায় না? তাহলে কি লোপ পায় না? কি লোপ পায় না? প্রশ্ন জাগতে পারে না যে কি লোপ পায় না? কি লোপ পায় না? কি লোপ পায় না বলো তো? কি লোপ পায় না? এখানে এখানে বিভক্তি লোপ পায় না। ওকে, তাহলে এখানে আমাদের সমস্ত পদের যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ পায় না, বা ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না। তাহলে এখানে কি লোপ পায় না? বিভক্তি লোপ পায় না। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে বিভক্তি লোপ পায় না। কি লোপ পায় না স্যার? এখানে আমাদের বিভক্তি লোপ পায় না। ওকে, তাহলে এখানে আমাদের সমস্ত পদের যে বিভক্তি রয়েছে ব্যাস বাক্যে গিয়ে লোপ পায় না, বা ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে গিয়ে কি লোপ পায় না। ওকে, তাহলে এখানে আমাদের বিভক্তির কোনো লোপ পাবে না। আমাদের সমস্ত পদে, এই যে আমাদের সমস্ত পদে যেটা রয়েছে আমাদের ব্যাস বাক্য সেটা লিখতে হবে। এখানে স্যার বিভক্তি কোনটা? এই যে ছেলে, তাহলে ছেলে। অথবা আমরা যদি জলে স্থলে, তাহলে জলে এখানে কি এ বিভক্তি রয়েছে, স্থলে এখানে কি এ বিভক্তি রয়েছে। তাহলে এখানে আমাদের কি জলে ও স্থলে, জলে স্থলে, তাহলে এখানে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের কি বিভক্তি এ। যেমন এটা হচ্ছে এ অন্তঃস্থতে এতে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। তো আমরা একটু বিভক্তিটা একটু এর আগে একটু জেনে নিব, সেটা হচ্ছে বিভক্তি। ওকে, ওকে, তো বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে, বিভক্তি হচ্ছে আমাদের বিভক্তি কত প্রকার? বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। ওকে, বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে 7 প্রকার। তাহলে কোন 7 প্রকার? প্রথমত আমাদের কি প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি, প্রথমা, তারপরে রয়েছে দ্বিতীয়া, তারপরে রয়েছে তৃতীয়া, তারপরে কি রয়েছে তৃতীয়া, তারপরে রয়েছে চতুর্থী, কি রয়েছে চতুর্থী, তারপরে কি রয়েছে পঞ্চমী, কি রয়েছে পঞ্চমী, তারপর কি রয়েছে ষষ্ঠী, তারপর কি রয়েছে ষষ্ঠী, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি রয়েছে? সপ্তমী বিভক্তি। কি রয়েছে? সপ্তমী বিভক্তি। তাহলে এখন আমরা জেনে নিব, এই যে আমরা 7টা লিখলাম, তাহলে বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে আমাদের কত প্রকার? 7 প্রকার। 2 4 6 আর কি 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে আবার কোনগুলো রয়েছে একটু আমরা এখন দেখে নিব। সেটা হচ্ছে প্রথমা, এখানে শূন্য অথবা অ, হ্যাঁ শূন্য অথবা অ, তাহলে এখানে শূন্য অথবা। এরপরে দ্বিতীয়া, দ্বিতীয়াতে কে রয়েছে?
কে রে এ রে, তাহলে এটা হচ্ছে আমাদের কে রে এ রে। তাহলে তৃতীয়াম দ্বারা দেয়া কর্তৃক, দিয়া বা দিয়ে লিখতে পারি, দিয়া অথবা দিয়ে, দ্বারা দেয়া কর্তৃক। একইভাবে আমাদের চতুর্থী কোনটা, এখানে আমাদের এই যে কে রে এ রে লিখছি, এই যে কে রে এ রে, কে রে এ রে, এ দ্বিতীয়াই হবে এখানে, কে রে এ রে এটাই হবে কে রে এ রে। এর সাথে জাস্ট আমাদের কি দুইটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে এখানে আমাদের জন্য নিমিত্ত বুঝাবে, জন্য আর কি অথবা নিমিত্ত বুঝাবে, জন্য নিমিত্ত বুঝাবে। ওকে, এরপরে আমাদের আর কি রয়েছে পঞ্চমী, হতে থেকে চে, তাহলে এটা পঞ্চমী কি হবে, হতে থেকেছে। আর এখানে আমার ষষ্ঠী রয়েছে র এর, এখানে আমরা লিখেছি এর এ, কিন্তু আর এখানে আমরা কি লিখেছি, এখানে লিখেছি এর, আর এখানে কি লিখেছি এর এ লিখেছি। ওকে, এরপরে আমরা দেখে নিই আমাদের সপ্তমী কি, এ অন্তস্তুয়া তে এতে, তাহলে এ অন্তস্তুয়া তে এতে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের বিভক্তি। ওকে, এরপরে আমরা একটু দেখে নিই, এ হচ্ছে আমাদের বিভক্তি, বিভক্তি হচ্ছে 7 প্রকার। ওকে, তাহলে একটু আগে আমরা দেখলাম যে আমাদের অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। এখন কোথায় পায় না, ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ পায় না। হ্যাঁ, এখন আর একটু ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে অলুক দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে না। তাহলে এখানে দেখো যে ছেলে মেয়ে কি হবে, ছেলে মেয়ে, এটা এই যে ছেলে মেয়ে আমি প্রথম লিখছি, ছেলে মেয়ে কিন্তু আমাদের অলুক দ্বন্দ্ব সমাস হবে না, কেননা এখানে ছেল বা মেয়ে, এই যে দেখো ছেল মেয়েও বলে কোনো শব্দ হয় না, বা বাংলা অভিধানে কোনো ছেল বা মেয়ে বলে কোনো শব্দ নাই, এজন্য এটা আমাদের কি হবে, এটা আমাদের ছেলে মেয়ে, এটা আমাদের কি হবে না, অলুক দ্বন্দ্ব সমাস হবে না, এটা হবে আমাদের সাধারণ দ্বন্দ্ব সমাস। কি হবে, সাধারণ দ্বন্দ্ব সমাস। ওকে, এরপরে জলে স্থলে কি হবে, জলে ও স্থলে, এটা হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য, জলে ও স্থলে, তাহলে কি হলে জলে স্থলে। একইভাবে দুধে ভাতে, আমি কি বলেছি বিভক্তি, বিভক্তি থাকবে এখানে, এই যে এখানে বিভক্তি আছে লে, একই জাস্ট আমরা কি বসাবো, একটা ও বসা দিব, তাহলে দুধে ভাতে, দুধে ও ভাতে, দুধে ও ভাতে। একইভাবে দেশে বিদেশে জাস্ট ও বসা দিব, তারপর মায়ে যে ও বসা দিব, হাতে পায়ে, হাতেও পায়ে ও বসা দিব, তাহলে আমাদের কি শেষ। তাহলে এ হচ্ছে আমাদের কি অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে আরেকটা রয়েছে, সেটা সংখ্যাবাচক, অর্থাৎ পুরোপদ এবং পরপদ উভয় পদের সংখ্যাবাচক পদ থাকলে সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। যেমন এখানে পুরোপদ 19 20 দুটো কি সংখ্যা রয়েছে, 9 6 দুটো কি সংখ্যা রয়েছে, 7 5 কি সংখ্যা রয়েছে, 7 17 সংখ্যা রয়েছে, এখানে আমরা কি করবো, জাস্ট ও বসা দিব, তাহলে 19 ও 20, 19 ও 20। একইভাবে 6 9 6 ও 9, তারপর 7 17 7 ও 17, 7 17 5 5 7 5 ও 7 7 17 7 7 ও 17, জাস্ট আমরা কি ও বসে, তাহলে আমাদের শেষ। এবং লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস। সাধারণ দ্বন্দ্ব সমাস কি, যে দ্বন্দ্ব সমাসকে অন্য কোনো দ্বন্দ্ব সমাসের মধ্যে ফেলা যায় না, সেটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। যেমন নবী রাসূল, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, নবী ও রাসূল, নবী ও রাসূল। একইভাবে হাঁস মুরগি কি হবে, হাঁস ও মুরগি, হাঁস ও মুরগি। তারপরে গরু ছাগল কি হবে, এখন বাংলা অভিধান যেটা প্রথমে করেছে গরু বানান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা আমরা হচ্ছে গরু ছাগল, বয় ও কাট দেওয়া হয় এখন, তাহলে গরু ও